আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আগে নতুন একটি শব্দ যুক্ত হয়েছে, সেটি হলো রিলেশনাল। এই রিলেশনাল শব্দটি কেবল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আগে বসে এটিকে শুধু বৃদ্ধিই করেনি, বরং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজকে সহজ সরল সুন্দর করার জন্য একটি বড় পরিসর হিসেবে এবং অনন্য বৈশিষ্ট্য হিসেবে এই রিলেশনাল কথাটি কাজ করেছে। তো আজকে আমরা এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যা কিছু শিখতে পারবো সেই বিষয়গুলো একবার করে দেখে নিব। প্রথমে রয়েছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা। যেহেতু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়ছি, তাই আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণার আগে এই রিলেশন যুক্ত হয়ে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। তো এরপর রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনে নিব। এরপর রয়েছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কি কি কাজে এটি ব্যবহার করা হয়। এরপর আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্যগুলো জেনে নিব। তো আমরা চলে যাই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মূলত কি সেটি দেখার জন্য। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণরূপ তোমরা দেখতে পাচ্ছ, এটি সংক্ষেপে RDBMS নামে বলা হয়ে থাকে। তো এই ডেফিনেশনটা একবার আমরা দেখে নেই। যে ডাটাবেজের টেবিলগুলো গাণিতিক সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং স্বয়ংক্রিয়ভাবে পরস্পর সম্পর্কযুক্ত তাকে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে। যেহেতু আমাদের এই পরীক্ষার জন্য ডেফিনেশনটি প্রয়োজন হয়, তাই আমরা এটিকে একটু দেখে নিলাম। তো আমি যদি আমাদের কেবল বোঝার জন্য বলি, তুমি সবসময় মনে রাখবে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে একাধিক টেবিল যুক্ত হয়ে যখন ওই একাধিক টেবিলের মধ্যে সম্পর্কযুক্ত কোনো কিছু তৈরি হয়, তখনই সেটি রিলেশনাল ডাটাবেজ হয়ে যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হতে চাইলে একের অধিক টেবিল আমাদের লাগবে। তাহলে আমি যদি সহজ ভাষায় বলি যে একের অধিক টেবিল মিলে যখন কোনো রিলেশনাল পরস্পর ওই টেবিলগুলোর মধ্যে রিলেশনাল তৈরি হতে পারে, তখনই সেটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে আমরা বলতে পারি। এটি মূলত একটি সফটওয়্যার, যেমন করে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফটওয়্যার ছিল, এটি মূলত একটি সফটওয়্যার। তো অন্যভাবে কিন্তু আমরা বলতে পারি, মূলত এই একাধিক ডেফিনেশন দেওয়ার কারণ হলো যেহেতু আমাদের পরীক্ষায় এটি উপস্থাপন করতে হয়, তাই আমি ভিন্ন ভিন্ন করে তোমাদেরকে এগুলো দিয়ে দিই, যেটি তোমাদের সহজ মনে হয় সেটি তোমরা লিখতে পারো। কোনো একটি নির্দিষ্ট ফিল্ড বা কি এর উপর ভিত্তি করে একটি ডাটাবেজের একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করলে ওই ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে। অলরেডি তোমাদের এই কথাটি আমি বলেছি। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা রিলেশন ডাটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন ও পরিচালনার কাছে ব্যবহৃত হয়। তোমরা ডিসপ্লেতে একটি চিত্র দেখতে পাচ্ছ বা একটি টেবিল দেখতে পাচ্ছ, এটিকে কিন্তু আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে বলতে পারি। যেমন এখানে কিছু আইডি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই আইডিধারীর যে স্টুডেন্টগুলো, আমরা একটি স্টুডেন্ট টেবিল হিসেবে বিবেচনা করছি, এই স্টুডেন্টগুলো একটি অনুষ্ঠানে বা একটি খেলা প্রতিযোগিতায় এই আইডিধারী স্টুডেন্টটি প্রথম স্থান অর্জন করেছে, এই আইডিধারী স্টুডেন্টটি দ্বিতীয় স্থান অর্জন করেছে, এই আইডিধারী স্টুডেন্টটি আমাদের তৃতীয় স্থান অর্জন করেছে। তো এখন অন্য একটি টেবিল দিয়ে এটিকে কিভাবে রিলেশন তৈরি করা যায়। তো আমি আবার বলছি যে টেবিলটি দেখতে পাচ্ছ, এটি হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তো আমরা এখন আরও একটি টেবিল নিয়ে আসলাম। এই টেবিলের ক্ষেত্রে দেখো, আমাদের যে স্টুডেন্টটি এআইডি রয়েছে তার নাম জানতে চাই, তখন আমরা অন্য একটি রিলেশনে গিয়ে অন্য একটি টেবিলে গিয়ে আমরা তার নাম সম্পর্কে জেনে নিতে পারলাম। তাহলে এই যে দেখো, এখানের যে আইডিটি ছিল, এখানে আরও একটি আইডি ব্যবহার করে, ওই একই আইডি ব্যবহার করে এই টেবিলের সাথে এই টেবিলের একটি রিলেশন তৈরি হয়েছে, এরকম কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো, একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের যে সম্পর্ক তৈরি হয়েছে, এখানে ছিল এই আইডিদারির যে একটি খেলার মধ্যে যে রেজাল্ট আমরা পেয়েছি সেটি, এবং এই আইডিদারির নাম এবং রোল নেম সম্পর্কে আমরা জানতে চেয়েছি বা স্টুডেন্ট ইনফরমেশন সম্পর্কে জানতে চেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে এই টেবিলটির সাথে এই টেবিলটির একটি সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে এটিকে আমরা এখন বলতে পারি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
তো আমরা এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আরও করব। তো আজকের ক্লাসে যেহেতু প্রাথমিক ধারণা নিয়ে আমরা পড়ছি, তাই এতটুকু এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হলো। তো কিছু তথ্য নিয়ে আমাদের জানতে হবে যে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। যে তথ্যগুলো জানলে খুবই সহজভাবে তুমি বুঝতে পারবে যে এটি কত সালে আমাদের আবিষ্কার হয়েছে বা কী কী কাজে এটি ব্যবহার করা হচ্ছে, কীভাবে ব্যবহার করা হচ্ছে। দেখো, বাজারে অনেক ধরনের রিলেশন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার রয়েছে। আমরা যেমন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়েছিলাম, যে MS অ্যাক্সিস নিয়ে পড়েছিলাম, এরকমভাবে এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কিছু সফটওয়্যার রয়েছে। তাদের মধ্যে রয়েছে হলো ওরাকল, MySQL। এই ওরাকলের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু অবদান রয়েছে। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তো রয়েছে MySQL, ইউনিডাটা, ইউনিভার্স, ভার্টিকা, ইনফরমিক্স, ইটিসি। তো এরকম কিছু রিলেশন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। তো আমরা কিন্তু এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যখন প্র্যাকটিক্যালি পড়বো, তখনও এমন কিছু সফটওয়্যার ব্যবহার করে নিব। তো দেখো, এটি মূলত এডগার কড নামে একজন সায়েন্টিস্ট, মূলত উনি IBM বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে উনি 1960 সালে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন যে আমাদের যে স্টোরেজ ব্যবস্থা রয়েছে, এগুলো নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন না আর কি, যে ডেটা স্টোরেজ ব্যবস্থায় তো আরও ডেভেলপ করা যায়। তখন উনি 1970 সালে এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে প্রবর্তন করেন আর কি এই বিষয়টি। তো এটি কিন্তু সহজে তৈরি হয়ে যায়নি, উনি কিন্তু দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো মূলত এটি কি ছিল? এটি একটি প্রোগ্রামের সমষ্টি আমরা যে বলতে পারি, যা ডাটাবেজ ব্যবহারকারীর সাথে সমন্বয় করে থাকে। ডাটাবেজ যারা ব্যবহার করে তাদের সাথে সমন্বয় তৈরি করার জন্য এই প্রোগ্রাম সমষ্টিটি ব্যবহার করা হয়ে থাকে। তো ডেটা টেবিল, কোয়েরি ফর্ম, রিপোর্ট এই মধ্যে কিন্তু থাকতে পারে। তো আমরা মূল যে বিষয়টি জানলাম সেটি কি, একাধিক টেবিল বা ফাইল নিয়ে এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে থাকে। তো এরপর আমরা বুঝতে পারছি যে এতক্ষণ যাবত যেহেতু এটা নিয়ে আলোচনা করছি যে এটি আধুনিক ডাটাবেজের ভিত্তি হিসেবে কিভাবে কাজ করতে পারে, সে অংশটি তোমরা অলরেডি বুঝে গেছো। আরও আমরা ক্লাসে এটি পরবর্তী সময়ে এর ব্যবহারিক সহ বুঝিয়ে নিব। এক ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে রিলেশন বলে, এটি অলরেডি বলা হয়েছে। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে টেবিলগুলোর মধ্যে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে রিলেশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি নিয়ে আমরা ব্যবহারিক ক্লাসে আলোচনা করবো। তবে তোমাদের এই তথ্যগুলো সবসময় জানা থাকতে হবে। এটি কিন্তু বৈশিষ্ট্যের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো এরপর আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে নিব। তো আমার ক্লাসে আমি এক্ষেত্রে অনেক বড় করে বা প্রত্যেকটি পয়েন্টে একটু বড় বড় করে দেখিয়ে নিয়েছি, যেন কোনো একটি বৈশিষ্ট্য বাদ না পড়ে যায়। তোমরা পরীক্ষায় যদি বৈশিষ্ট্য আসে, তাহলে কিন্তু ছোট ছোটভাবে তোমরা আলোচনা করে নিতে পারো। তো প্রথমেই রয়েছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে সহজেই টেবিল তৈরি করা যায় এবং ডেটা ইনপুট দেওয়া খুবই সহজ। একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়, এটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে একটি ডেটাবেজ একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে এবং এক ডেটাবেজের সাথে অন্য ডেটাবেজের তথ্য আদান প্রদান করা যায়। তো রিলেশন যেহেতু বলা হয়েছে, আমরা যদি একের অধিক বলতে কেবল দুইটি টেবিলকে বোঝাচ্ছি এরকম নয়। যদি অসংখ্য টেবিল নিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না, বরং একাধিক ব্যবহারকারী খুব সহজভাবেই এই ডেটাগুলো ব্যবহার করতে পারে। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে ডেটাবেজ টেবিলে ডেটাগুলোকে সাজিয়ে উপস্থাপন করা যায়। ডেটাগুলোর বিভিন্ন ফরম্যাটের রিপোর্ট তৈরি করা যায়। ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় গ্রাফ ও চার্ট তৈরি করা যায়। এটি অলরেডি তোমাদেরকে বলেছি যে কেবলমাত্র এই এতটুকু কাজই যে একটির সাথে একটা টেবিল রিলেশন তৈরি হবে তা নয়, এখানে অনেকগুলো কাজ করা যায়। ডেটা টেবিল তৈরি করে কোয়েরি ফর্ম তৈরি করা, রিপোর্ট তৈরি করা, এর গ্রাফ চার্ট তৈরি করা, এই কাজগুলো কিন্তু এর মাধ্যমে করা সম্ভব হয়। এরপর রয়েছে উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায় এবং ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। শুধু ডেটা যে তৈরি করে দিলে এই ডেটা পরবর্তী সময় চেঞ্জ করার প্রয়োজন হলে, পরিবর্তন করার প্রয়োজন হলে বা নতুন করে এন্ট্রি করার প্রয়োজন হলে, তখন কিন্তু আমাদের এই রিলেশন ডাটাবেজ সিস্টেমটি কাজ করা হয়ে থাকে। অন্য কোনো প্রোগ্রাম থেকে ডেটা ইনপুট করে ডেটাবেজে ব্যবহার করা যায় এবং ডেটাবেজে ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারও কিন্তু তৈরি করা যায়। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমি যখন পড়াগুলো তোমাদের পড়াচ্ছি তখন কিন্তু এর বর্ণনামূলক পড়াটুকু দিয়ে তারপর বোঝানোর চেষ্টা করি। এখন বোঝানোর ক্ষেত্রে হয়তো সহজ সরলভাবে ছোট ছোট কিছু বিষয় নিয়ে বোঝানো যেত,
কিন্তু আমাদের কিন্তু কেবলমাত্র পড়াটা বুঝে গেলেই হয় না, পরীক্ষায় কিভাবে উপস্থাপন করতে হয় সেই বিষয় সম্পর্কে কিন্তু জানতে হয়। তাই আমি পড়াটি সবসময় বোঝানোর সাথে সাথে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি যে পরীক্ষায় তোমরা এরকম করে লিখতে পারবে। তো এরপর আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। তো কোথায় কোথায় এটি ব্যবহার করা হয়, আমরা যদি বলি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, হসপিটাল, বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় কিন্তু এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা যায়। এখন কথা হলো, এই যে আমি কথাগুলো বললাম যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটি কিন্তু সহজভাবে বলে ফেললাম, কিন্তু খাতায় উপস্থাপন করতে কিন্তু এতটুকু লাইন লিখলে হচ্ছে না, তাই আমি এটিকে একটু সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটি ক্লাসে। বড় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের তথ্য ব্যবস্থাপনার জন্য রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে। অনলাইন বিমান, ট্রেন, বাস এবং বিভিন্ন খেলা বা ইভেন্টের জন্য টিকিট ব্যবস্থাপনার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এটি যেহেতু একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে বা একটি কম্পিউটারাইজ পদ্ধতির মাধ্যমে ঘটে থাকে, তাহলে বুঝতেই পারছো আমরা কি অনেক সময় দেখি কি যে সহজে আমরা অনলাইন থেকে ট্রেনের, বাসের টিকিট কেটে নিতে পারছি, বিমানের টিকিট কিনতে পারছি। এগুলো যে মেনটেন করা হয়েছে, সেই মেনটেন করার জন্য কিন্তু একটি ডাটাবেস আগে থেকে তৈরি করে রাখতে হয়, আর এটি একটি রিলেশনের মাধ্যমে তৈরি করে রাখতে হয়। ওকে, এরপর আমরা দেখি ব্যাংকের যাবতীয় লেনদেনের হিসাব নিকাশ রাখার জন্য। তুমি যখন ব্যাংকে যাবে, ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা প্রায় সময় দেখবে যে তুমি এক কম্পিউটারে তোমার তথ্যগুলো দেখতে পাচ্ছ, তুমি কিন্তু অন্য একটি কম্পিউটারে গিয়ে অন্য একটি বিষয় সম্পর্কে কিন্তু তোমার সাথে সম্পর্কিত অন্য একটি বিষয় সম্পর্কে কিন্তু তুমি দেখতে পারবে। তো এটি মূলত এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কারণেই হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান বা ই কমার্সের ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের, আমি এই অধ্যায় পরে থেকে কিন্তু সবসময় তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের এক্সাম্পল দিয়ে এসেছি। তুমি যখন একটি কলেজে অ্যাডমিশন নিচ্ছ বা ভর্তি হচ্ছ, তখন কিন্তু তোমার ভর্তি একটি রুল দেওয়া হয় বা তোমার একটি আইডি নাম্বার দেওয়া হয়, তোমার নাম এন্ট্রি করে রাখা হয়, তুমি কত টাকা পেমেন্ট করেছো বা অ্যাডমিশন ফি দিয়েছো সেই বিষয়টি এন্ট্রি করে রাখা হয়। পরবর্তী সময়ে যখন একটি পরীক্ষা নেওয়া হয়, অভ্যন্তরীণ পরীক্ষা, তখন কিন্তু এখান থেকে তোমার রোল নাম্বারটি বা নামটি এন্ট্রি করা হয়ে থাকে বা আইডি নংটি এন্ট্রি করা হয়ে থাকে। তাহলে এরকম করে একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের সম্পর্ক কিন্তু করা যায়। এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যেহেতু জড়িত আমাদের ক্লাসগুলো, তাই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি এক্সাম্পল সবসময় টেনে আনার চেষ্টা করি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে। দেশের জনসংখ্যার তথ্য, আদমশুমারি বা ভোটার লিস্ট তৈরি করার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। তো তোমার যে আইডি নংটি আছে, ন্যাশনাল আইডি নং, এখান থেকে কিন্তু অনেক তথ্যই খুঁজে বের করা সম্ভব হয়, সেটি কিন্তু এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কারণেই হয়ে থাকে। এরপর রয়েছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি সহ আর অনেক ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়ে থাকে। ডাইনামিক ওয়েবসাইট নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা যখন পড়েছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনশীল কাজ করা যেত, তথ্যগুলো পরিবর্তন করা যেত, বিভিন্ন ধরনের কমেন্ট আনা যেত বা ইউজাররা বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবে বা প্রতিনিয়ত পরিবর্তন করা যায় যে ওয়েবসাইটগুলোতে, সেটি ছিল আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটের যে কাজগুলো করা হয়ে থাকে সেটিও কিন্তু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এরপর রয়েছে ব্যাপক তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করার জন্য। মূলত এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে কিছু ত্রুটি ছিল, মূলত কাজের যে ত্রুটি ছিল, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে ধরেই মূলত রিলেশন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি উৎপত্তি হয়েছে। তবে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে কাজের কমতিগুলো ছিল বা যা কিছু করা যেত না, এই রিলেশনাল কথাটি যোগ হয়ে সেই কাজগুলোই অনন্য বৈশিষ্ট্য হিসেবে তৈরি হয়েছে। এরপর রয়েছে তথ্যকে সহজভাবে খুঁজে পাওয়া বা কাজের ভিন্নতা অনুযায়ী উপস্থাপন করা। আমি তোমাদের ইতিপূর্বে এর রিলেশনাল মডেল করাইতে গিয়ে কিন্তু দেখিয়েছিলাম যে কাজের ভিন্নতা অনুযায়ী যার যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে ধরে টেনে আনতে পারে। যেমন ধরো তুমি একটি কলেজের মানবিক শাখার স্টুডেন্টদের নিয়ে তুমি একটু তথ্য জানতে চাও, তখন কিন্তু এই মানবিকের যে টেবিলটি রয়েছে সেখানে গেলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, সেখানে সায়েন্সের স্টুডেন্টদের কোনো প্রভাব ফেলছে না। তো এরকমভাবে আমরা আরও এক্সাম্পল দিয়ে পরবর্তী সময়ে এই বিষয়গুলো বুঝিয়ে বলবো, যখন রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন প্রকারভেদগুলো পড়বো বা এর মডেলগুলো যখন আমরা আলোচনা করেছি। আবার আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোয়েরি ফর্ম রিপোর্ট করা, এই বিষয়গুলো কিন্তু এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা করা হয়ে থাকে। এরপর আমরা আমাদের রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো দেখে নেব।
তো এর পূর্ণরূপ নিয়ে অলরেডি অনেকবার বলা হয়েছে, এই ক্লাস পড়াতে গিয়ে কিন্তু বারবার আমাদের এই ডিবিএমএস এবং ডিপিপিএমএস নিয়ে বারবার এর পূর্ণরূপ বলতে হচ্ছে। তাহলে এর পূর্ণরূপটি আমরা প্রথমে জেনে গেছি। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা ফাইল হিসেবে সংরক্ষণ করে থাকে, আর এটি টেবুলার ফর্মে সংরক্ষণ করা হয়ে থাকে। একটি ছোট্ট একটি কাজ করা হয়ে থাকে এবং একটি টেবিল নিয়ে কাজ করা হয়ে থাকে। দেখো, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জটিল ডাটাবেজের জন্য উপযোগী হয়, কিন্তু এটি স্বল্প পরিমাণে সহজ একটি টেবিল নিয়ে কিন্তু আমরা উপস্থাপন করে নিতে পারি। ডেটা টেবিলের মধ্যে কোনো রিলেশন থাকে না, যেহেতু একটি টেবিল থাকে। এবং এখানে কিন্তু একটু বিষয় লক্ষ্য করে, একটি টেবিল থাকবে বলতে এই ডিবিএমএস এর মধ্যে কেবল একটি টেবিল থাকবে এরকম নয়, একাধিক টেবিল থাকতে পারে। তবে একটি টেবিল আর একটি টেবিল থেকে স্বতন্ত্র দায়িত্ব পালন করে থাকে। একটি টেবিলের সাথে আরেকটি টেবিলের কোনো ধরনের সম্পর্ক থাকে না। আর এই ক্ষেত্রে কিন্তু একটি টেবিলের সাথে বা একটি ফাইলের সাথে অন্য একটি টেবিল বা ফাইলের সম্পর্ক থাকে বা একে অপরের উপর নির্ভরশীল থাকে, এরকম কথা আমরা বলতে পারি। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ সাপোর্ট করে না, কিন্তু এই ক্ষেত্রে কি করে এটি সাপোর্ট করে, এটি আমরা অনেকবার পড়েছি। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ডেটা বেশি হলে রক্ষণাবেক্ষণ জটিল হয়ে পড়ে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং এবং শর্টিং এর মাধ্যমে কিন্তু এটিকে খুব সহজভাবে খুঁজে বের করা সম্ভব হয় এবং এর ডেটার বাহুল্যতা রোধ করা যায়। এখন এই যে ইন্ডেক্সিং এবং শর্টিং এই বিষয়গুলো কিন্তু আমাদের একটি ক্লাস প্রয়োজন হবে। আমরা ইন্ডেক্সিং ও শর্টিং বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জেনে নেব। অল্প সংখ্যক ডেটা নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ছোট অর্গানাইজেশন ব্যবহার করা হয়ে থাকে, আর এখানে বোঝা যাচ্ছে বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় অর্গানাইজেশন এখানে কাজ করে থাকে। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সিঙ্গেল ইউজার সাপোর্ট করে, এটি এতক্ষণ যাবত আমরা এটি নিয়ে আলোচনা করছি, তাও এটি বুঝে গেছো যে কিভাবে এটি সিঙ্গেল সাপোর্ট নিয়ে সিঙ্গেল ইউজার সাপোর্ট কাজ করে এবং এখানে একাধিক ইউজার নিয়ে কাজ করা হয়ে থাকে। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটার লো লেভেল সিকিউরিটি থাকে, আর এক্ষেত্রে মাল্টি লেভেল সিকিউরিটি থাকে। যেহেতু বোঝা যাচ্ছে এখানে অনেক টেবিল নিয়ে কাজ করা হয়ে থাকে, অনেক ফাইল নিয়ে কাজ করা হয়ে থাকে, এখানে সিকিউরিটি লেভেলেও অবশ্যই মাল্টি প্রয়োজন হয়। তো আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি, দেখো ফক্স প্রো, এক্সএমএল, ডি বেস, মাইক্রোসফট এক্সেস, যা আমরা মাইক্রোসফট এক্সেস নিয়ে মূলত সবসময় কাজ করছি, কিন্তু এগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি মাই এসকিউএল, এসকিউএল সার্ভার রয়েছে, ওরাকল রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে কাজও করব। যখন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারিক ক্লাস করব, তখন কিন্তু এর সফটওয়্যার আমরা ব্যবহার করব। তো এই পার্থক্যগুলো অবশ্যই জেনে নিবে, পরীক্ষায় কিন্তু অনুধাবন কোশ্চেনের জন্যও সহজভাবে এসে থাকে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিভাবে পার্থক্য করা যায়। বা এরপর আমরা হোমওয়ার্কটুকু দেখে নিব। তো হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডাটাবেস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পুনরূপ লেখো। মূলত এটি আমাদের জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এসে থাকে। এরপর এটি কি, এখন একটু বিষয় লক্ষ্য করবে, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পুনরূপ আসলে তুমি এটির পুনরূপ লিখবে। আবার যখন এটির কি নামে কোশ্চেন করা হবে এরকম করে, তখন কিন্তু তোমার এটিকে ডেফিনেশন করতে হবে। পাশাপাশি তুমি যদি ডেফিনেশনের ক্ষেত্রে এটি পুনরূপ দাও, তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। এরপর আমাদের রয়েছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজগুলো কি কি, সেই বিষয়গুলো সম্পর্কে বলবে। এবং অবশেষে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য পড়বে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।